আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমাদের আবার নতুন করে ক্লাস শুরু হলো। সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। এসপি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডাক্তার মরিয়া জেসমিন, বিএইচএমএস। আমি আছি আপনাদের সাথে বায়োকেমিস্ট্রি মেডিকেল নিয়ে। আজকে আমাদের হচ্ছে নবম ক্লাস, 11 তারিখ। আজকে আমরা পড়বো ক্যালকেরিয়া সালফ এবং সেরাম ফস এই দুটি ওষুধ। তো আমরা এর আগে ক্যালকেরিয়া ফ্লোর এবং ক্যালকেরিয়া ফস এই দুটা মেডিসিন করেছি। সেই ধারাবাহিকতায় আজকে ক্যালকেরিয়া সালফ করার কথা। তো শুরু করা যাক। ক্যালকেরিয়া সালফ হচ্ছে এমন একটা ঔষধ ডক্টর সুস্লাভ যেটিকে বায়োকেমিক থেকে পরবর্তীতে মেট্রামফস ও সাইলেশিয়ার পরিবর্তে ব্যবহার করতে বলেছিল, কিন্তু তখনও অনেক ক্যালকেরিয়া সালফের ব্যবহার করেছে। ঠিক আছে, এই ওষুধটা সাধারণত কাজ করে আমাদের শরীরের সিরাস ঝিল্লি, লৈসিক ঝিল্লি, সিরাম গহ্বর, যে কোনো স্থানের ক্ষত এগুলির মধ্যে। ঠিক আছে, যে কোনো ধরনের ক্ষতর মধ্যে ক্যালকেরিয়া সালফ অনেক গুরুত্বপূর্ণ। এর কাজ কি? ক্যালকেরিয়া সালফের কাজ কি আমাদের বডিতে? ক্যালকেরিয়া সালফের কাজ হচ্ছে আমাদের বডিতে প্রত্যেকটা টিস্যুতে যে অকর্মণ্য পদার্থগুলি থাকে, মানে যেগুলির কোনো কাজ নেই, ঠিক আছে, টিস্যুর সাধারণ জিনিস না সেগুলি, তাদেরকে বের করে দেওয়াই ক্যালকেরিয়া সালফের প্রধান কাজ। যেমন আমরা বলতে পারি যে কোনো ধরনের পুঁজ, টিস্যুর মধ্যে পুঁজ যে কোনো ভাবে যে কোনো কারণে উৎপন্ন হলে, সেটা যে কোনো জায়গায় হোক সারা শরীরের, ক্যালকেরিয়া সালফ সেটাকে বের করে দেয়। ঠিক আছে, যেমন অনেকদিন যাবৎ কোনো জায়গা থেকে পুঁজ নিঃসরণ হচ্ছে, কিছুতেই পুঁজ বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ অনেক ভালো কাজ করে। এরকম হতে পারে যে কাশির ক্ষেত্রে হতে পারে যে পুঁজের মতো কাশ, কফ আর কি। আহ, এছাড়া হতে পারে আপনার যে যে কোনো ফোড়া, ঠিক আছে, তারপরে যে কোনো ধরনের পাইলসের সাথে পুঁজ থাকতে পারে। তো এগুলি যে কোনো ধরনের হোক, পুঁজ যদি আমরা কোথাও পাই এবং সেই পুঁজটা অনেকদিন যাবত মানে গাঢ় হলুদ রঙের, তো সেখানে আমরা ক্যালকেরিয়া সালফে মনে করি। ঠিক আছে, এটা সাধারণত রোগের প্রথম পর্যায়ে থাকে না, রোগের তৃতীয় অবস্থা বলি আমরা। আহ, প্রথম পর্যায়ের ক্ষেত্রে আমরা ফেরামফস, দ্বিতীয় পর্যায়ে কেলিমিউর এবং তৃতীয় পর্যায়ে ক্যালকেরিয়া সালফকে পাই। যে যে কোনো রোগটা অনেকদিন হয়ে গিয়েছে, ভালো হচ্ছে না, পুঁজের উপস্থিতি আছে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া সালফ প্রয়োগ করতে পারি। তো আমরা এখন আসি ক্যালকেরিয়া সালফের পরিচয়ক লক্ষণাবলী কি কি আছে। ঠিক আছে, মানসিক অবস্থার পরিবর্তনশীলতা, মনস্থির করে কোনো কাজই করতে পারে না, স্মরণ শক্তি হ্রাস। ক্যালকেরিয়া সালফের প্রথমে যদি আমরা মানসিক লক্ষণটা দেখি, তার কি হবে? কোনো কাজে সে স্থিরভাবে করতে পারে না, মানে কোনো কাজ শুরু করলে শেষ করতে পারে না, কিংবা এটা করব নাকি ওটা করব সেই দোদুল্যমনতায় থাকে, কখনোই মনস্থির করতে পারে না। এবং আরেকটা জিনিস খুব বেশি দেখা যায়, সেটা হলো স্মরণ শক্তির হ্রাস। তার ইদানিং এর কোনো কথা মনে থাকছে না। হ্যাঁ, অনেক আগের কথা মনে আছে, ছোটবেলাকার কথা মনে আছে, কিন্তু এই 2-4 দিনের মধ্যে ঘটনা ঘটেছে, সে কথাগুলি তার মনে থাকছে না। ঠান্ডা লেগে শিরোপীড়া, উন্মুক্ত বায়ুতে উপশম। মাথা ব্যথার ক্ষেত্রে ক্যালকেরিয়া সালফেট কি লক্ষণ থাকবে? যে খোলা বাতাসে উপশম, সে মাথা আবৃত করে রাখতে পারে না, রিজার্ভ করতে পারে না, মাথায় টুপি দিতে পারে না, তার খোলা বাতাসে ভালো লাগে। মাথার ক্ষত, হলুদ গাঢ় পুঁজ কিংবা হলুদ মামড়ি পড়ে। ঠিক আছে, এটা আমরা সাধারণত দেখি বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চাদের হয়ে থাকে, যে মাথায় এক ধরনের ক্ষত হয়, হ্যাঁ, সেটা উপর দিয়ে একটা চামড়া বেঁধে থাকে, যেটা আমরা বলি
বইয়ের ভাষায় যে মামরিকর উপরে একটা চামড়া পেতে থাকে, কিন্তু ওটা টিপ দিলে দেখা যায় যে ভিতরে পুঁজ আছে, এবং সেটা গাঢ় হলুদ রঙের পুঁজ। সারা মাথায় হতে পারে, মাথার কোনো এক অংশেও হতে পারে। এরকম ক্ষত বড়দেরও দেখা যায়, কিন্তু ছোট বাচ্চাদের মধ্যেই এটা বেশি দেখা যায়। সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ খুব ভালো মেডিসিন, একদম ঠিক হয়ে যাবে, আপনার অন্য কোনো ওষুধের সহায়তা আর লাগবে না। মাথায় প্রচুর প্রচুর খুশকি হয়, এটা আপনার সেই ক্ষত না থাকতেও পারে, থাকতেও পারে, ক্ষতের সাথেও হতে পারে, ক্ষত ছাড়াও হতে পারে, যদি মাথায় প্রচুর খুশকি হয়। যে কোনো স্থানের বা যে কোনো ধরনের ক্ষতই হোক না কেন, তাতে হলুদ গাঢ় পুঁজ অথবা রক্তের ছিটযুক্ত পুঁজ থাকতে পারে ক্যালকেরিয়া সালফেট। ঠিক আছে, যে সমস্ত ক্ষত থেকে বহুদিন ধরে এই ধরনের পুঁজ নিঃসৃত হয়, কিছুতেই ক্ষতস্থান শুষ্ক থাকে না, তাতে ক্যালকেরিয়া সালফ অব্যর্থ। সর্দি, কাশি, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ক্ষয় কাশ, স্ফোট, ক্ষত, কর্ণপীড়া, চক্ষুপীড়া, ফিস্টুলা ইত্যাদি, আপনি যে কোনো রোগ, যে কোনো নামেই বলেন না কেন, কিংবা শরীরের যে কোনো জায়গায় বলেন না কেন, ক্যালকেরিয়া সালফেট লক্ষণ হচ্ছে এই যে কোনো রোগই হোক, তার মধ্যে রোগের তৃতীয় অবস্থা থাকবে এবং গাঢ় হলুদ রঙের পুঁজ থাকবে। ঠিক আছে, ক্যালকেরিয়া সালফেট স্রাবের সাথে আমরা সাইলিশিয়ার স্রাবের কিছু সাদৃশ্য আছে। মানে সাইলিশিয়াতেও কি হয়, পুঁজ থাকে, এবং সাইলিশিয়াটা কি করে ভিতর থেকে সমস্ত পুঁজ কিংবা যে কোনো কিছু আমাদের শরীরে যত মানে ফরেন বডি আছে, সাইলেশিয়া সব বের করে দেয়। ঠিক আছে, সাইলেশিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে। এটা আমি সাইলেশিয়া পড়াশোনার সময় আবার বলবো, এখনো বলে নিচ্ছি যেহেতু কথা প্রসঙ্গে আসলো, যে কোনো হার্টে রিং করা আছে এরকম রোগীকে সাইলেশিয়া দেওয়া যাবে না, তার রিং কিন্তু বের হয়ে আসবে, কারণ সাইলেশিয়ার কাজ যে কোনো ফরেন বডিকে বের করে দেওয়া। ঠিক আছে, তো পুজো আমাদের এরকম একটা জিনিস যেটা বডিতে কোনো কাজে লাগছে না, তাকেও সাইলেশিয়াও বের করে দিবে, ক্যালকেরিয়া সালফও বের করে দিবে। কিন্তু পার্থক্যটা কি, আমরা কিভাবে বুঝবো যে এক্ষেত্রে আমরা সাইলেশিয়া নির্বাচন করবো নাকি ক্যালকেরিয়া সালফ নির্বাচন করবো? পার্থক্যটা হচ্ছে সাইলেশিয়ার স্রাবে দুর্গন্ধ থাকে, কিন্তু ক্যালকেরিয়ার সালফার স্রাবে কখনো দুর্গন্ধ থাকবে না। হালকা একটু গন্ধ হতে পারে যে ভিতর, কিন্তু তীব্র কোনো দুর্গন্ধ থাকবে না ক্যালকেরিয়া সালফে। আরেকটা জিনিস হচ্ছে, ক্যালকেরিয়া সালফ আমাদের দুই রকমের কাজ করে। যে কোনো ফোড়া, স্ফোটক, যে কোনো কিছু স্মৃতি, এটার ভিতর থেকে আপনাকে পুঁজটা বের করে দেবে। কিন্তু আপনি যদি পুঁজ হওয়ার আগেই, একটা ফোড়া হয়েছে, সেটা পাকেনি, পুঁজ হয়নি, তার আগেই যদি আপনি ক্যালকেরিয়া সালফ ব্যবহার করেন, তো সেক্ষেত্রে সেখানে পুঁজ উৎপত্তি হবে না, পুঁজ উৎপত্তিটাও সে নিবারণ করে। অনেক সময় দেখা যায় স্পর্শকাতর কোনো জায়গায়, হয়তো চোখে কিংবা অন্য স্পর্শকাতর জায়গায় আমাদের ফোড়া হলো, সেই ফোড়াটা আমরা ফাটাতে চাচ্ছি না। হ্যাঁ, ফিস্টুলা হয়ে যেতে পারে যদি মলদ্বারে ফোলা হয়, চোখে ফোড়া হলে সমস্যা, তো আমরা সেটা চাচ্ছি না যে এটা পুঁজ হোক। তো আমরা প্রথমে ক্যালকেরিয়া সালফ ব্যবহার করবো, সেক্ষেত্রে আমরা রোগের তৃতীয় অবস্থা পর্যন্ত অপেক্ষা করব না। তো সেক্ষেত্রে কি হবে, আর পুঁজটা তৈরি হবে না। সেটা কোনো গভীর স্থানে পুঁজ উৎপত্তি হওয়া, গভীর স্থান বলতে শরীরের ভিতরেও অনেক সময় লিভারেও করা হয়, পুঁজ হয়। তো সেক্ষেত্রে যত গভীর স্থানেই হোক, ক্যালকেরিয়া সালফ সেই পুঁজ নিবারণ করে দেয় এবং বের করে দেয়। কোনো জিনিসের অর্ধাংশ দেখা, এটা একটা রোগ আছে, ছোট রোগ, যে একটা জিনিসের অর্ধেক দেখতে পায়, হয় উপরের অর্ধেক না হয় নিচের অর্ধেক, কিংবা ডান পাশের অর্ধেক কিংবা বাম পাশের অর্ধেক, সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালফ হতে পারে। উদারাময় ও আমাশয়ের ক্ষেত্রে আমরা দেখবো পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিংবা পুঁজ যাচ্ছে। ঠিক আছে, রক্ত গেলেও সাথে পুঁজের কিছু ছিটে ফোটা আছে। টাইফয়েডে, টাইফাসে, এই টাইপের জ্বর সংক্রান্ত রোগে দেখা যায় যে পায়খানার সাথে ক্যালকেরিয়া সালফ যখন
পায়খানার সাথে ক্রুচ যাবে কিংবা রক্ত থাকবে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া সাল্ট উপযুক্ত। স্ত্রী রোগের ক্ষেত্রে ক্যালকেরিয়া সালফের লক্ষণ হচ্ছে পিরিয়ডটা দেরিতে হবে এবং বহুদিন পর্যন্ত থাকবে। মানে অনিয়মিত পিরিয়ড থাকবে, সেটা দেরিতে হবে এবং বহুদিন পর্যন্ত থাকবে। ক্যালকেরিয়ার সালফের জিহ্বা স্বাদ হচ্ছে সাবানের মতো। রোগী আপনাকে নিজেই বলবে যে আমার মুখে মনে হয় যে আমি সাবান খেয়েছি, এইরকম টেস্ট। আর্দ্রতায় বৃদ্ধি, শুষ্কতায় হ্রাস, উন্মুক্ত বায়ুতে রোগী আরাম বোধ করে। হ্যাঁ, ক্যালকেরিয়া সালফেট রোগীর চরিত্রগত বৈশিষ্ট্য। সে যে কোনো রোগে সে শুষ্ক আর্দ্র আহ, আর্দ্র আবহাওয়ায়, মানে ভেজা আর্দ্র আবহাওয়ায় সে অসুস্থ বোধ করে। যখন শুষ্ক আবহাওয়া থাকে তখন তার ভালো লাগে, এবং খোলা বাতাসে তার যে কোনো রোগের ওষুধ তার ভালো লাগে, আরাম বোধ করে। এবার আসবো আমরা ক্যালকেরিয়া সালফেট মানসিক লক্ষণে। মানসিক লক্ষণ আমরা প্রথমেই বলেছিলাম যে মনস্থির করতে পারে, সেই মানসিক অবস্থার পরিবর্তনশীলতা, মানসিক অবস্থার পরিবর্তনশীলতা, অর্থাৎ এক এক সময় এক এক প্রকার কাজ করে, মনস্থির সে কিছুতেই করতে পারে। এটা ক্যালকেরিয়া সালফেট রোগীর প্রধান লক্ষণ। হঠাৎ স্মরণ শক্তির হ্রাস বা জ্ঞান শূন্যতা, বিচিত্র ও ক্রোধী। ক্যালকেরিয়া সালফেট রোগী থাকবে খুব রাগী, তারা ভীত থাকবে এবং নিজের ভিতরের ভয়টা না দেখানোর জন্যই তারা রাগারাগি করে। হঠাৎ স্মরণ শক্তি হ্রাস হয়ে যায় তার, কিংবা জ্ঞান শূন্য, কিংবা মানে সে এমনিতে তার সব মনে আছে, কিন্তু হঠাৎ যে আমাদের ভয় পেলে যেমনটা হয় যে আমরা ভুলে যাই, তার হঠাৎ হঠাৎ এরকম হয়। ক্রোধের পর দুর্বলতা অনুভব, রাগারাগি করলে অনেকক্ষণ, তারপরে সে কি করে ঘুমিয়ে যায় কিংবা অনেক প্রচন্ড দুর্বল হয়ে যায়। ভবিষ্যৎ সম্পর্কে উৎকণ্ঠা, মুক্তি সম্বন্ধে উৎকণ্ঠা, এবং রাতে ঘুম থেকে জাগার পর উৎকণ্ঠা। এটা একটা আহ মানে বিশেষত্ব ক্যালকেরিয়া সালফের, এটা একটা বিশেষত্ব যে ঘুম থেকে জাগার পর উৎকণ্ঠা। কারণ আমরা যখন ঘুম থেকে উঠি সকালবেলা, দেখা যায় নর্মালি আমরা ফ্রেশ হয়ে উঠি নতুন একটা দিন শুরু করার জন্য, নতুন ভাবে। কিন্তু ক্যালকেরিয়া সালফের প্রতি সেটা ভয়ে ভয় পেতে থাকে যে আবার কিভাবে যাবে, যে কোনো জিনিস নিয়ে সে টেনশন করে, ভয় পায়। এটাই হচ্ছে ক্যালকেরিয়া সালফ। তো আমরা যদি একদম শর্ট করে ক্যালকেরিয়া সালফকে মনে রাখতে চাই, তাহলে এই মানসিক লক্ষণগুলো মনে রাখবো, এবং তার সাথে মনে রাখবো ক্যালকেরিয়া সালফ হচ্ছে রোগের তৃতীয় অবস্থা, যেখানে পুজ হলুদ হয় এবং গাঢ় হয়। এবং স্যালুসিয়ার সাথে পার্থক্য হচ্ছে ক্যালকেরিয়া সালফের পুজে সেই রকম দুর্গন্ধ হয় না, স্যালুসিয়ার পুজে অনেক দুর্গন্ধ হয়। এটা আমরা শর্ট করে যদি এতটুকু মনে রাখি, তাহলে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো ক্যালকেরিয়া সাল। যেমন স্ত্রী রোগে যদি আমরা দেখি যে তাদের লিকোরিয়া হয়, এবং লিকোরিয়াটা সেই হলুদ রঙের হয়, গাঢ় হলুদ রঙের, এবং কি হয় সেটা যেখানে লাগে সেখানে চুলকায়। ঠিক আছে, মানে কিছুকে ক্ষত ক্ষত প্রবণ একটা মানে প্রবণতা থাকে, একটা ক্ষত হওয়ার একটা প্রবণতা। এবং সে গাঢ় কুচ, হলুদ রঙের গাঢ় কুচ, এটা মনে রাখলে ক্যালকেরিয়া সালফ আমাদের মনে থাকবে। সেটা যে কোনো কিছুতেই হোক, দাঁতের ক্ষত হতে পারে, মাড়িতে ক্ষত হতে পারে, পাকস্থলীতে ক্ষত হতে পারে, তার গলার ভিতরে ক্ষত হতে পারে, ঠিক আছে, মলদ্বারে ক্ষত হতে পারে, প্রস্রাব এর দ্বারে ক্ষত হতে পারে, যে কোনো জায়গায় ক্ষত হবে এবং কুচ হবে, গাঢ় হলুদ। এই হচ্ছে আমাদের ক্যালকেরিয়া সালফ। এবার আমরা পরবর্তী মেডিসিনে যাব, সেটা হলো আমাদের ফেরামফস। ফেরামফস ওষুধটি হচ্ছে আয়রন। সোজা বাংলায় বলতে গেলে যে আমরা যে আমাদের শরীরে যে রক্ত তৈরি হয়, সেই ফসফেট অফ আয়রন হচ্ছে ফেরামফস। ফেরামফস বাহ্যিকভাবেও ব্যবহৃত হয় যদি কারো কোথাও ফেটে যায়, কিন্তু গভীর ক্ষত, ঠিক আছে, সেটা আপনি ফেরামফস গুঁড়ো করে সেখানে সেই গুঁড়োটা দিয়ে দিবেন
ব্যান্ডেজ করে রাখবেন, দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং সেই জায়গাটা প্রবলেম বাহ্যিক ব্যবহারটা করলাম। তো ফেরাম ফসটা কি জিনিস, সেটা হচ্ছে আয়রন। হ্যাঁ, ফেরাম ফসটা হচ্ছে আমাদের বায়োকেমিক যারা ব্যবহার করে, যে হোমিও ডাক্তাররা অল্প বিস্তর বায়োকেমিক ব্যবহার করে, তাদের মধ্যে সবচেয়ে বেশি ফেরাম ফসটা ব্যবহার করা হয় আমার জানা। যে কোনো জ্বর, যে কোনো প্রদাহের প্রথম অবস্থায় ফেরাম ফস, ঠিক আছে, ব্যথা পেলে ফেরাম ফস, জ্বর আসলে ফেরাম ফস, ঠান্ডা লাগলে ফেরাম ফস, যে কোনো ব্যথা, কোনো ফোড়া হচ্ছে, কোনো যে কোনো অসুখের প্রথম অবস্থা হচ্ছে ফেরাম ফস, ঠিক আছে। তো আমরা শুরু করি ফেরাম ফস। সব ধরনের অসুখের প্রথম অবস্থা যখন প্রদাহ বর্তমান হয়। প্রদাহটা কি, যে কোনো জায়গা যখন আমাদের ফুলে যাবে, লাল হয়ে যাবে এবং ব্যথা থাকবে, গরম থাকবে, জ্বালা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটাকে আমরা কি বলি, প্রদাহ, ঠিক আছে, ইনফ্লামেশন। যে কোনো প্রদাহের প্রথম অবস্থা হচ্ছে ফেরাম ফস। যেমন জ্বরের প্রথম অবস্থায় যখন উচ্চ তাপ, দ্রুত নাড়ি প্রভৃতি থাকবে, এই ওষুধ বিশেষ সাফল্যের সাথে ব্যবহৃত হয়। আক্রান্ত স্থান উত্তপ্ত লাল বর্ণ, ব্যথা, জ্বালা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ইত্যাদি লক্ষণ যে কোনো ফোড়া বা এই জাতীয় কোনো প্রদাহ হলে ফেরাম ফস উপকার। ফেরাম ফসের একটা সতর্কতা বলবো আমি, এটা আপনাদের মনে রাখতে হবে, এখানে আমি লিখে নিই। সেটা হলো ফেরাম ফস আমরা সাধারণত রাত্রে অ্যাভয়েড করবো। আর অন্তত 12x এর নিচে, মানে 6x যে অনেকে ব্যবহার করেন, 6x তো আমি মনে করি সেটা ফার্স্ট ব্যবহার করা উচিতই না, তারপরে অনেকে করেন। তো এই জাতীয় মানে নিম্ন পাওয়ার যেটা আছে, 12x বা 12x এর নিচে ফেরামফোস অবশ্যই রাত্রে ব্যবহার করা যাবে না, তাহলে ঘুমের ক্ষতি হয়। একটা রোগী সে যতক্ষণ ঘুমাবে তত তাড়াতাড়ি আর কি, যত ঘুমোতে পারবে তত তাড়াতাড়ি তার আহ, শরীর নিজের মেকানিজমের কারণে রিকভার করবে, তাই না? তো তাকে ঘুমাতে দিতে হবে। যেরকম অনেকেই জ্বরের ক্ষেত্রে বাচ্চাদেরকে রাত্রে দিয়ে থাকেন 6x এর, 12x এর নিচে হলে কিংবা 12x হলে রাতে দেওয়া উচিত না, রাত্রে আমরা বন্ধ রাখবো। কিংবা আমার মতে 6x ব্যবহারই করবো না, 12x 30x সেক্ষেত্রে ব্যবহার করবো। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্য একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে 30x ব্যবহার করা যায় না, তো সেক্ষেত্রে আমরা রাত্রে দিব না। হৃষ্টপুষ্ট, বলবান ও রক্তাধিক্য ব্যক্তির অসুখে যেমন উপযোগী, ক্ষীণকায়, দুর্বল ও রক্তহীন ব্যক্তির স্থানীয় রক্তাধিক্য তদ্রুপ উপযোগী। আমরা বেলেডোনা করেছি, যেটা ফেরাম ফসের সাথে সাদৃশ্যপূর্ণ, ঠিক আছে। বেলেডোনা পড়েছি না আমরা? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। মাঝে মাঝে কথা না বললে আমার মনে হয় যে আমি একাই বুঝি বকবক করে যাচ্ছি। জি বেলেডোনা কি ক্লাসে পড়েছি আসি, আমরা আমরা? উপস্থিত আছি। থ্যাংক ইউ। আমরা কি ক্লাস বেলেডোনা খুব পড়েছি? মনোযোগ দিয়ে শুনছি ম্যাডাম। থ্যাংক ইউ। তো কোথায় ছিলাম আমরা? বেলেডোনা। বেলেডোনার সাথে বেলেডোনা। ফেরাম ফস, হ্যাঁ, খুবই সাদৃশ্যপূর্ণ। এখানে বলা হয়েছে যে বেলেডোনার যে ক্যারেক্টারিস্টিক সিমটম গুলি আছে, হৃষ্টপুষ্ট, বলবান ও রক্তাধিক্য ব্যক্তির অসুখে বেলেডোনা যেমন উপযোগী, ফেরাম ফস উপযোগী। আবার যদি এর উল্টোটা হয়, যেমন ক্ষীণকায়, দুর্বল ও রক্তহীন ব্যক্তির কিন্তু স্থানীয় রক্তাধিক্য তদ্রুপ উপযোগী। স্থানীয় রক্তাধিক্য কেমন? যেমন তার মাথায় রক্ত উঠে গেলে, মানে কি প্রেশার বেড়ে গেল, তার মাথা দপ্তপানি, মাথা ব্যথা শুরু হলো, তো আমরা হয়তো চিন্তা করি যে এই রোগীটা তো এরকম হৃষ্টপুষ্ট, মানে বেলেডোনার রোগী না, কিন্তু না, ফেরাম ফস আপনার সেই রকম রোগীতেও কিংবা অন্যরকম রোগীতেও তার যদি স্থানীয় রক্তাধিক্য হয় সেক্ষেত্রে ফেরাম ফস উপযোগী। যে সমস্ত ব্যক্তির চর্ম অতিশয় পাতলা ও স্বচ্ছ এবং যাদের চর্ম দিয়ে রক্তাভা দেখা যায়, মানে কি অনেক ফর্সা ধপধপে সুন্দর মানুষ আছে না, যে একদম
দুধে আলতা টাইপের, তাদের আর কি, যাদের রক্ত মানে চর্ম দিয়ে একদম রক্তাভা দেখা যায়, তাদের ক্ষেত্রে সেরাম ফসফরাস। মস্তিষ্কে রক্তের আধিক্যের কারণে শিরোপীড়া, চক্ষু ও মুখমণ্ডলের আরক্ততা মানে চোখ আর চেহারা লাল হয়ে যাবে, অজীর্ণ ভুক্ত দ্রব্য বমন, অজীর্ণ ভুক্ত দ্রব্য মানে যে সে যা খেয়েছে তাই বমি করবে, সেটা অজীর্ণ অবস্থায় মানে কি হজম হবে না, যেমন খেয়েছে আস্তে আস্তে তেমনই বের হবে, নাসিকা থেকে রক্তস্রাব, প্রলাপ বকা, সেরকম করছে এই জিনিসটা আছে বেলেডোনার মতো প্রলাপ বকা, ঠিক আছে, মানে কি অনেক জ্বরে মানুষ প্রলাপ বকে, কিংবা যদি মস্তিষ্কে গন্ডগোল থাকে সেক্ষেত্রেও দেখা যায় প্রলাপ বকে, উত্তেজিত হওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়, মনে হয় যেন মাথায় হাতুড়ি মারছে কেউ, চুলের গোড়াগুলি পর্যন্ত ব্যথা, ঠান্ডা পানিতে মাথা ধুলে আরাম, নড়াচড়ায় ও স্পর্শে বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধিগুলি আমাদের প্রত্যেকটা ওষুধে মনে রাখতে হবে, তখনই ওষুধের ক্ষেত্রেও এবং বায়োটনিক ওষুধের ক্ষেত্রে, তাহলে আমরা খুব সহজে ওষুধ নির্বাচন করতে পারবো। কি হয়, তার ঠান্ডা পানিতে মাথা ধুলে আরাম, আর নড়াচড়ায় ও স্পর্শে বৃদ্ধি, মানে তার মাথা ব্যথার সময় মাথা ধরা যাবে, ঠিক আছে। যে কোনো ধরনের চোখের অসুখের প্রথম অবস্থা, চোখ তখন লাল বর্ণ থাকবে, উত্তপ্ত থাকবে, ব্যথাযুক্ত থাকবে এবং জ্বালাজনক হবে, মনে হয় যেন চোখের মধ্যে বালু পড়েছে, মানে বারবার চোখ পাচ্ছে, মনে হয় চোখের ভিতরে কিছু আছে। চোখে পুঁজ হওয়ার পূর্বেই এই ওষুধ ব্যবহৃত হয়, সেরামফস সবসময় পুঁজ হওয়ার আগের ওষুধ, পুঁজ হওয়ার পরে আমরা একটু আগে ক্যালকেরিয়া সাল্ভ করেছি, সেটা তৃতীয় অবস্থায় চলে যাবে। সেরামফসের পরে আসে কেলিনিউর, যে কোনো প্রদাহিক রোগে সেরামফসের পরে কেলিনিউর আসে, কেলিনিউর আমরা এখনো পড়িনি, ইনশাল্লাহ সামনের ক্লাসে পড়বো। তো এবং তৃতীয় অবস্থায় ক্যালকেরিয়া সাল্ভ, ঠিক আছে, প্রথম অবস্থায় সেরামফস, দ্বিতীয় অবস্থায় কেলিনিউর এবং তৃতীয় অবস্থায় ক্যালকেরিয়া সাল্ভ। ঠান্ডা লাগার কারণে কানে ব্যথা, নড়াচড়ায় ব্যথার বৃদ্ধি, কিংবা কানে যদি অন্য কোনো কারণেও প্রদাহ হয়, প্রদাহের প্রথম অবস্থায় সেরামফস। অনেকে দেখবেন ঠান্ডা লাগার সাথে সাথে কান ব্যথা হয়, এটা কারো কারো স্বভাবগত লক্ষণেই থাকে, যে কানে অনেক সময় কোনো কিছু বের হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ঠান্ডা লাগলেই কান ব্যথা হয়, তাদের ক্ষেত্রে সেরামফস। দাঁতের ব্যথায় গরম পানিতে কুলি করলে বৃদ্ধি, ঠান্ডা পানিতে উপশম, দেখেন এটা কিন্তু একটা পিকুলিয়ার লক্ষণ। দাঁতের ব্যথায় আমরা সাধারণত বলে থাকি, কিংবা নিজেরাও করে থাকি, যে লবঙ্গ দিয়ে কিংবা একটু গরম পানি দিয়ে লবণ দিয়ে কুলকুলি করতে, তাহলে দাঁতের যে কোনো ইনফেকশন, মাড়ির যে কোনো ইনফেকশন, হ্যাঁ, লবণ দিলে, গরম পানি দিলে সেটা চলে যায় কিংবা উপশম হয় কিছুটা। কিন্তু এখানে দেখেন সেরামফসের দাঁতে ব্যথাটা কেমন থাকবে, তার গরম পানিতে কুলি করলে বৃদ্ধি হবে, ঠান্ডা পানিতে উপশম, ঠিক আছে। ঠান্ডা কিন্তু দাঁতে অনেকে ধরে, শিশির করে, ঠান্ডা খেতে পারে না, কিন্তু সেরামফস হচ্ছে উল্টো, ঠান্ডা পানিতে তার উপশম, গরম পানিতে কুলি করলে বৃদ্ধি। এই পিকুলিয়ার লক্ষণগুলি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, ফট করে আপনি মেডিসিনটা ধরে ফেলতে পারবেন। এত এত রোগী দেখার মধ্যে কিছু পিকুলের লক্ষণ জানা থাকলে তখন দেখা যায় খুব সহজেই ওষুধ, মানে যে যথাযথ উপযুক্ত ওষুধটা পাওয়া যায়। তারপর জিহ্বা, জিহ্বা কেমন থাকবে সেরামফসের, পরিষ্কার এবং রক্তবর্ণ কিন্তু প্রদাহযুক্ত। প্রদাহযুক্ত মানে কি, জিহ্বায় জ্বালা থাকতে পারে, জিহ্বায় ব্যথা থাকতে পারে, জিহ্বাটা ফোলা থাকতে পারে, ঠিক আছে। মস্তিষ্কে রক্তাধিক্য বশত অনিদ্রা, ওই যে প্রেশার হাই থাকে, মাথা গরম হয়ে থাকে, সে শুয়ে থাকে কিন্তু ঘুম আর আসে না, সেক্ষেত্রে সেরামফস। সেরামফসের সাথে যদি আপনারা কেপি দেন, টেলিফস, তাহলে সেটা অনিদ্রার ক্ষেত্রে অনেক ভালো হবে, প্রেশার কমে যাবে, এবং ঘুমের জন্য টেলিফস এবং সেরামফস একসাথে রাত্রে দিলে সে ভালো ঘুমাবে। আবার সেরামফসের কিন্তু আমি একটু আগে যে বলেছি 12 এর নিচে না, সেটা 12 এর উপরে হতে হবে, 38 করে।
কি যেন হয়েছে আমাদের রাস্তায়, চলে গেছে। ওকে, আমরা পড়াতে ফিরে আসি। টনসিলাইটিস। টনসিলাইটিস যে কোনো রোগের সাথে, আইটিস মানে আপনারা তো জানেনই, প্রদাহ থাকলে এটা হচ্ছে আইটিস যুক্ত হবে। হ্যাঁ, টনসিলে প্রদাহ হলে টনসিলাইটিস, ওভারিতে প্রদাহ হলে ওভারি ওভারাইটিস। তারপরে যে কোনো, আপনি যে কোনো শরীরের যে কোনো অঙ্গের সাথে যখন দেখবেন যে এটা আইটিস যুক্ত হয়েছে, তার মানে এটা প্রদাহ। হ্যাঁ, এবং প্রদাহের প্রথম অবস্থায় আমাদের কি, থেরাম্পস। ঠিক আছে, টনসিলাইটিসের যখন প্রদাহ প্রথম অবস্থা থাকে, টনসিলের ব্যথা প্রথমে ডান দিকে পরে বাম দিকে, এটা হচ্ছে থেরাম্পসের ব্যথার ধরন। প্রথমে ডানে আক্রমণ করে, তারপরে বাম দিকে যায়। ঠিক আছে, নতুন ও পুরাতন যে কোনো ধরনের গলক হতে, জ্বর থাকুক অথবা নাই থাকুক, গলায় ব্যথা থাকলে এর প্রয়োগ অবশ্যই উচিত। বিশেষ করে বক্তা এবং গায়কদের গলকহত ও স্বরভঙ্গ। বক্তারা, গায়করা কিংবা টিচাররাও ধরেন ক্লাস নিল, কিংবা আপনি কোথাও চিল্লাচিল্লি করলেন, আহ, যেখানেই আপনি জোরে কথা বলার কারণে, অনেকক্ষণ কথা বলার কারণে, কিংবা আহ, গলায় এই ধরনের প্রেসার পড়ার কারণে তার আহ, গলায় ক্ষত হলো কিংবা স্বরভঙ্গ হলো, সেক্ষেত্রে থেরাম্পস। যে ব্যক্তিদের ঠান্ডা সহ্য হয় না এবং অল্প ঠান্ডা আবহাওয়াতে সর্দিতে আক্রান্ত হয়, ঠিক আছে, তারা খুব মানে আহ খুব সেন্সিটিভ থাকে, খুব সহজেই তাদের ঠান্ডা লেগে যায়। পাকস্থলীর অসুখে খাবার যখন অজীর্ণ অবস্থায় মল ও বমির সাথে নির্গত হয়, তখন ফেরাম্পস মহা ঔষধ। কি দেখবো আমরা, পাকস্থলীর যে কোনো রোগ থাক, পাকস্থলীর আলসার থাক, পাকস্থলীর গ্যাস্ট্রাইটিস থাক, কিংবা যে কোনো সমস্যা থাক, তার খাবার অজীর্ণ অবস্থায় বমি হবে, মানে হজম হবে না, যেমন খাবে তেমনই বমি হবে, অথবা অজীর্ণ অবস্থায় তার মলের সাথে খাবার বের হবে, তখন আমরা ফেরাম্পস বুঝবো মহা ঔষধ। পাকস্থলীর প্রদাহে সামান্য খাদ্য গ্রহণ করলেই পাকস্থলীতে বেদনা, ভার ও টান বোধ হয়। ফেরাম্পসের জিহ্বা পরিষ্কার, আমরা আগেও পড়েছি, ফেরাম্পসের জিহ্বাটা থাকবে পরিষ্কার। আর তার মাংস ও দুধে অনিচ্ছা, ঠান্ডা পানীয়ে প্রবল আগ্রহ। কি থাকবে, মাংস ও দুধে তার তার অনিচ্ছা, কিন্তু কি খাওয়ার ইচ্ছা, ঠান্ডা পানি। যে কোনো অসুখের সাথে অথবা কোনো অসুখ ছাড়াই দুগ্ধদ্রব্য বমি হলে থেরাম্পস একমাত্র ঔষধ। কৃমির উত্তেজনা বশত বমি হলেও উপযোগী। কোনো অসুখ আপনি ধরতে পারছেন না, তার পেটে গ্যাস হইতে পারে কিংবা যে কোনো সমস্যা হইতে পারে, তার বমি হচ্ছে এবং সেই বমিটা কেমন, খাবারটা হজম হচ্ছে না, যেমন খাচ্ছে তেমনই বমি করছে, তাহলে একমাত্র ওষুধ থেরাম্পস। অনেক সময় আমরা বাচ্চাদেরকে দেখি, ছোট বাচ্চারা, একদম ছোট বাচ্চারা বলতে পারে না। আমার তো আসলে মহিলা ও বাচ্চা রোগী বেশি, তো মানে মহিলা আর বাচ্চা রোগী আমি দেখি আসলে। তো বাচ্চাদেরকে দেখি যে আহ, খাচ্ছে একটু পরে বমি করছে। একটা হচ্ছে খাবার মানে তার দুধ দুধ খায়, তো একদম ছোট বাচ্চারা দুধটা হজম হওয়ার পর দই দই টাইপের একটা বমি করে, সেক্ষেত্রে ফেরাম্পস না। যখন খাবে, সে আহ, উঠে গেল, উঠেই বমি করে দিল, যা খেলো তাই বমি করে দিল, সেক্ষেত্রে আমরা ফেরাম্পস নির্বাচন করি। তারপরে আসি আমরা উদরাময়, মানে ডায়রিয়া। গ্রীষ্মকালীন উদরাময় অথবা ঠান্ডা লেগে উদরাময়। ঠিক আছে, মানে গরমে উদরাময় হতে পারে, যে প্রচন্ড গরম পড়েছে সেই সময় পেট খারাপ হলো, অথবা তার ঠান্ডা লেগে পেট খারাপ হলো। এই ঠান্ডাটা তার গরমেও ঠান্ডা লাগতে পারে, ঠান্ডায়ও ঠান্ডা লাগতে পারে, বৃষ্টিতে ভিজেও ঠান্ডা লাগতে পারে, যে কোনো ভাবে তার সর্দি লাগলো এবং সেই সাথে উদারাময় হলো, অথবা গ্রীষ্মকালীন উদারাময়। তারপর আমরা দেখবো বাচ্চাদের দাঁত ওঠার সময় উদারাময়। ঠিক আছে, একদম ছোটকালে যখন বাচ্চাদের দাঁত উঠে, তখন কিন্তু অনেক প্রবলেম হয়। যখন আবার 6-7 বছরে দাঁত পড়ে দাঁত উঠে, তখন প্রবলেম গুলি কম হয়, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তখন ডেভেলপ হয়। একদম পিচ্ছি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন থাকে না। 2.5-3 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, সে কারণে দেখা যায় তারা অল্পতেই রোগাক্রান্ত হয়।
প্রত্যেকটা দাঁত ওঠার সময় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে? তো দাঁত ওঠার সময় অনেকের বমি হয়, উদারামা হয়, অনেকের জ্বর চলে আসে, ঠিক আছে? এইগুলির ক্ষেত্রে আমরা ফেরামপসকে নির্বাচন করব। তো দেখতে পাচ্ছেন তো ফেরামপস আসলে একটা অনেক অনেক প্রয়োজনীয় ওষুধ। বায়োটনিক 12টা ওষুধই যদি ভালো করে পড়তে পারেন, দেখবেন যে এই 12টা ওষুধেই চিকিৎসা করা যায়। মানে হোমিও ডাক্তাররা বায়োটনিক সাপোর্টিং হিসেবে রাখে, কিন্তু যারা ভালো মতো বায়োটনিক করবে, আমার মনে হয় তারা হোমিওপ্যাথি সাপোর্টিং হিসেবে রাখবে, কিংবা নাও লাগতে পারে। সমস্যা হচ্ছে যে আমরা তো দুইটাই জানি, হোমিও জানি, বায়োটনিকে জানি, এর জন্য আমরা কোনটার সাপোর্টিং কোনটা জানি না। আমার ক্ষেত্রে আমি এরকমই দিই, কিংবা অনেক সময় দেখা যায় যে একটা দেই আরেকটা দেই না। কলেরায় উদারাময়ের অন্যান্য লক্ষণ সহ অস্থিরতা ও পানির পিপাসা থাকলে ফেরামপস ব্যবহৃত হয়। এবার আসি আমরা আমাশয়। আমাশয়ে কি হবে? মলত্যাগকালীর কোথানি থাকে না, ঠিক আছে? এটা একটা অন্যরকম লক্ষণ। আমাশয়তে মলের চেয়ে বেশি কোথানি থাকে এবং সেটাই কষ্টকর। কিন্তু বাহ্যে কি থাকে? শ্লেষ্মা ও রক্ত মিশ্রিত অথবা কেবল উজ্জ্বল লাল রক্ত। এই উজ্জ্বল লাল রক্ত এটা ফেরামপসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন ফেরামপসে যেমন তার চেহারা লাল হয়ে যায়, মাথা ব্যথার ক্ষেত্রে চোখ লাল হয়ে যায়, কিংবা যে কোনো ফোড়া সেই জায়গাটা লাল হবে, প্রদাহ যেটা, হ্যাঁ। তো যে কোনো জায়গা থেকে যদি উজ্জ্বল লাল রক্ত নির্গত হয়, সেটা পিরিয়ডের ক্ষেত্রেও হতে পারে। নর্মাল পিরিয়ডের কালার কখনোই উজ্জ্বল লাল হয় না, সেটা হচ্ছে ব্রিক রেড কালার, ঠিক আছে? যেটা একটু গাঢ় টাইপের হবে, হ্যাঁ। কিন্তু উজ্জ্বল লাল রক্তটা কি? অক্সিজেন যুক্ত রক্ত, যেটা আমাদের মানে একদম শরীর কেটে গেলে যেটা বের হবে সেটা। তো কোথা থেকে যদি উজ্জ্বল লাল রক্ত বের হয়, সেখানের ওষুধ হচ্ছে ফেরামপস, ঠিক আছে? উদরে চাপ দিলে ব্যথা বোধ, সেই সাথে জ্বর ও অন্যান্য প্রদাহের লক্ষণ থাকলে ফেরামপস উপযোগী। সরলান্ত্র, জরায়ু ও প্রস্রাবদ্বারের প্রদাহ, মানে কি? শরীরের যে কোনো জায়গায় প্রদাহ হোক, ঠিক আছে, সেটা ফেরামপস। এবং অন্ত্রস্থ পেশি সমূহের শৈথিল্যবশত কোষ্ঠবদ্ধ, মূত্রপথের পেশি সমূহের শৈথিল্যবশত প্রস্রাব ধারণ করার ক্ষমতাহীনতা, অথবা অবিব্রত মূত্রের প্রবৃত্তি, মানে দুইটাই থাকতে পারে, হ্যাঁ। মূত্র পথের পেশি সমূহের শৈথিল্যবশত, হ্যাঁ, পেশিগুলি যদি শিথিল হয়ে যায়, সে কারণে হয় তার প্রস্রাব ধারণ করার ক্ষমতাটা কমে যায়। প্রস্রাব ধারণ করার ক্ষমতা কমে যায়, অবিরত তার প্রস্রাব করতে থাকে, সে আটকাইতে পারে না, ঠিক আছে? মূত্রনালীর প্রদাহ বশত প্রস্রাব আপনা আপনি হয়ে যায়, অথবা প্রস্রাব বন্ধ হয়ে যায়। হয় আপনা আপনি হতে থাকে, না হয় প্রস্রাব বন্ধ হয়ে পেট ফুলতে থাকে তার, ঠিক আছে? মূত্রনালীর প্রদাহের কারণে। গনোরিয়ার ক্ষেত্রে গনোরিয়ার প্রথম অবস্থায় স্রাব না হয়ে যখন মূত্রনালী প্রদাহিত আরক্ত লাল বর্ণ প্রস্রাব ও বেদনা থাকে, তখন উত্তম। কখনো বা রক্ত প্রস্রাব হয়, ঠিক আছে? মনে হচ্ছে দেশের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এখানে খুব পুলিশের গাড়ি যাচ্ছে, জানি না আবার কি হচ্ছে। যাই হোক, আপনাদের পড়া কিন্তু চালিয়ে যেতে হবে। আবার ইন্টারনেট না থাকলে আমরা আবার ক্লাস করতে পারবো না, দেখা সাক্ষাৎ হবে না, কিন্তু আপনারা পড়াটা চালিয়ে যাবেন, ঠিক আছে? আমরা জি না ম্যাম। হয় পরে টানা ক্লাস নিয়ে পুষিয়ে দিব, কিন্তু আহ, আসলে কষ্ট তো আপনাদেরই হয়ে যাবে একসাথে অনেক পড়া জমে গেলে, তাই না? এই যে যেমন জি। আজকে আমি 2টা মেডিসিন পড়াচ্ছি, আমার ইচ্ছে ছিল একটা একটা মেডিসিন পড়ালে সেটা একটা মেডিসিন একদিনে পড়লে আহ, ভালো মতো মাথায় সেট হয় আমার মতো। একটু জি ম্যাডাম, তো সময় একটা চলতে ক্লাস একটা মেডিসিন মানে তো অনেক লক্ষণ, এগুলো আসলে মানে একটা মেডিসিন করে হ্যাঁ হলে হ্যাঁ আমাদের জন্য হ্যাঁ, একটু সুবিধা হইতো আর কি। সুবিধা হতো, কিন্তু এখন এই যে আপনাদের টেস্ট পরীক্ষা চলে আসছে, আবার বলাও যাচ্ছে না। এই যে এখন আমি ক্লাস নিতে বসছি, আমি দেখতেছি একটু পর পর পুলিশের গাড়ি যাচ্ছে, আবার কোথায় কি হইলো কি জানে।
জি, টেস্ট আমাদের টেস্ট পরীক্ষা তো শুরু হয়ে গেছে। বলছে যে আপনার 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত নাকি টেস্ট পরীক্ষা হবে। নোটিশ দিয়ে দিছে। কোন কলেজে আপনি? আমি আছি গাজীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এই মাসের 18 তারিখ থেকে? জি। ও আচ্ছা, ইনারা একটু তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি করতেছে। এত তাড়াতাড়ি হবে কিনা। আচ্ছা দেখা মানে যাক এটাই তো মানে তারপরেও। চিন্তা করতেছি দেশের অবস্থাটাও ভালো না। মানে তারপরে মানে আজকেই মানে নোটিশ দিল যে 18 তারিখের ভিতরে সবকিছু বেতন, তারপরে আপনার পরীক্ষা ফিস কমপ্লিট করতে হবে এবং 18 তারিখ থেকে পরীক্ষা শুরু 24 তারিখ পর্যন্ত। সেটাই, টেস্ট এখন একটা। যাই হোক আপনাদের প্রস্তুতি নিয়ে ফেলতে হবে আর কি। জি, আচ্ছা ঠিক আছে, আমরা ফেরাম কোর্সটা শেষ করি। হুম। জি, অশ্ব, শ্বাসনালী ইত্যাদি যে কোনো স্থান থেকে হোক না কেন উজ্জ্বল লাল বর্ণ রক্তস্রাব নিঃসৃত হলে এবং ওই রক্ত নির্গত হবার কিছুক্ষণ পরে জমাট বেঁধে গেলে ফেরাম্পস উৎকৃষ্ট। ঠিক আছে, এটা আমি বলেছি আপনাদের যে কোনো জায়গা থেকে হোক উজ্জ্বল লাল বর্ণ রক্ত ফেরাম্পসের বিশেষত্ব। ঠিক আছে, দ্বিজননেন্দ্রিয়ের শৈশিক ঝিল্লির শুষ্কতা বশত সহবাসকালীন কষ্ট এবং তার জন্য অনিচ্ছা প্রকাশ, প্রসবের পর ভেদাল ব্যথা, প্রসবান্তিক ক্ষত ও শরীর বেদনার জন্য অদ্বিতীয়। প্রসবের পর যাই থাকুক না থাকুক সেরকম চোখ বন্ধ করে দিতে হবে, কারণ কিছু ব্যথা থেকেই যায়। যেমন আর্নিকা দিই আমরা, হ্যাঁ, কোথাও না কোথাও আঘাত লাগতেই পারে। আর্নিকা দিই, ফেরাম দিই, এটা হচ্ছে মানে তার কোনো লক্ষণ দেখার প্রয়োজন নাই, এটা লাগবে। ঠিক আছে, প্রসবের পর, প্রসবের পর ব্যবহারে যাবতীয় কষ্টকর ভবিষ্যৎ পীড়ার হাত থেকে নিষ্কৃতি লাভ করা যায়। আমরা জানি, আমরা যারা হোমিওপ্যাথি করেছি, আমরা জানি যে আঘাতের ফলে আহ, কত বড় পীড়া হতে পারে। ঠিক আছে, তো এটা তো অ্যালোপ্যাথিরা জানেও না, বিশ্বাসও করবে না। এক্ষেত্রে ফেরাম্পস আঘাতের ওষুধ, আর্নিকা যেমন আঘাতের ওষুধ, সেক্ষেত্রে আমরা ফেরাম্পস এবং আর্নিকা ব্যবহার করি। ঠিক আছে, উত্তপ্ত তেল, পানি অথবা যে কোনো কারণেই হোক পুড়ে গেলে ফেরাম্পাস আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহার উপকারী। বাহ্যিক ব্যবহার ক্ষেত্রে আমি আরেকটা বলেছিলাম, ফেরাম্পাস রক্ত বন্ধ করে। কোথা থেকে আপনার রক্ত পড়ছে সেখানে ফেরাম্পাস গুঁড়া করে দিবেন, কিংবা পুড়ে গিয়েছে ফেরাম্পাস গুঁড়া করে দিবেন। আসলে এখন আমরা এখনো সেই আমলে পড়ে আছি, এর জন্য গুঁড়া করে দিতে হয়। তাহলে এগুলি আসলে মলম, ওয়াইন্টমেন্ট ওগুলি বের করা উচিত, যে সেরাম ফার্স্ট যেহেতু কাজ করে সেহেতু সেরাম ফার্স্ট নিয়ে মলম কিংবা অয়েন্টমেন্ট পাওয়া গেলে সেটা ভালো হতো আর কি। কিন্তু যেহেতু পাওয়া যাচ্ছে না সেহেতু আমরা গুঁড়া করেই ব্যবহার করবো। বক্তা ও গায়কদের অতিরিক্ত ষড়যন্ত্র চালনাবশত স্বরভঙ্গ, ঠান্ডা লেগে অথবা ধর্মরোগ জনিত স্বরভঙ্গ, গলা বেদনা ও গলার মধ্যে শুষ্কতা অনুভব। আরেকটা জিনিস আমরা কি দেখলাম, শৈশিক ঝিল্লির যে শুষ্কতা, এটাও সেরাম ফার্স্টে আছে। আমাদের শরীরের ভিতরে যে ঝিল্লি, শৈশিক ঝিল্লি থাকে, তো ওগুলিরও শুষ্কতা, গলার মধ্যে শুষ্কতা হলে ফেরাক্রস। সর্বপ্রকার সর্দির প্রথম অবস্থা যখন জ্বর জ্বর বোধ, মস্তিষ্কের ভার বোধ, চক্ষু ছলছল প্রভৃতি প্রাথমিক লক্ষণ। বক্ষ সংক্রান্ত যাবতীয় রোগে শ্বাসনালীর উত্তেজনা বশত গলা শুশুক করে, শুষ্ক থুকথুকে কাশি, কফ বেদনা, কাশির জন্য বুকে ব্যথা হয়, ঠান্ডা লেগে কাশির উৎপত্তি। মানে ঠান্ডা, কাশ, এগুলি তো সর্দির প্রথম অবস্থা। ঠিক আছে, এগুলির মধ্যে ফেরাম্পাস ব্যবহার করা যাবে, ব্যবহার করতে হবে, অবশ্যই হবে। কিন্তু আবার যদি কফের সাথে লাল বর্ণের রক্ত থাকে তাহলে ফেরাম্পাস। ঠান্ডা লেগে ঘাড়ের পেশিসমূহ আড়ষ্ট ও বেদনাজনক, শুধু ঘাড়ের না, যে শরীরের যে কোনো আহ, স্থানের সন্ধি, বাত ব্যথা, এগুলির ক্ষেত্রেও ফেরাম্পাস উপযুক্ত। ঠিক আছে, আর ফেরাম্পাসের নড়াচড়ায় ও অধিক সঞ্চালনের ভিত্তি, সামান্য সঞ্চালনে আর উত্তাপে উপশম। ঠিক আছে, অল্প নড়লে চললে ভালো লাগে, কিন্তু অনেকক্ষণ হাঁটলে কিন্তু শরীর ব্যথা পায়। ঠিক আছে, সোজা বাংলায় এটা। রক্তাল্পতা রোগে উপযোগী, কারণ ফেরাম্পাস হচ্ছে আয়রন। যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে, হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, তাদেরকে ফেরাম্পাস দিবেন, ভিটামিন। ঠিক আছে, তার রক্ত কণিকা বৃদ্ধি পায়।
দ্বিপ্রহর বার্তা থেকে একটাই জ্বর আসা ফেরাম্পাসের বিশেষ লক্ষণ। কখন জ্বর আসবে? সাধারণত দুটো বার্তা থেকে একটার মধ্যে জ্বর আসবে, এটা ফেরাম্পাসের বিশেষ লক্ষণ। আর সব ধরনের রোগ সঞ্চালনে, চাপনে, স্পর্শে, আহারকালে, শীতল বায়ুতে, রাত্রিকালে এবং সকালে বৃদ্ধি, স্থিরভাবে থাকলে ঠান্ডা প্রয়োগে উপশম। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এবার আসবো আমরা ফেরাম্পাসের মানসিক লক্ষণ। মানসিক লক্ষণগুলো কি? রোগী অনেক উত্তেজিত, বেশি কথা বলে অথবা আনন্দিত হয় বেশি। দৈহিক আর মানসিক দুর্বলতা, যেহেতু তার শরীরে রক্ত কম থাকে দুর্বলতা থাকবে, যেহেতু প্রদাহের প্রথম অবস্থার দুর্বলতা থাকবে। গুরুতর বিষয়ে সে অবহেলা করে এবং তুচ্ছ বিষয়ে এমন ভাব করে তা যেন কতই গুরুতর। ঠিক আছে, কোনো কাজ স্থিরভাবে করতে পারে না, সব কাজেই বিরক্ত হয়, চুপচাপ করে থাকে, কথাবার্তা বলে না, কিন্তু মন তার বিশ্রাম পায় না, কখনো সুচিন্তা করে আবার কখনো কুচিন্তা করে। ঠিক আছে, এ কারণে ফেরাম্পাসের রোগীর ঘুম পাওয়া দরকার। টেলিফস এবং ফেরাম্পাস দিবেন, ঘুমিয়ে যাবে। এবং ফেরাম্পাস নিম্ন শক্তি না, উচ্চ শক্তি, 30 অথবা 30x অথবা 200x, তার ভালো হবে, ঘুমায় যাবে, ভালো থাকবে। স্মরণ শক্তি এত হ্রাস পায় যে পরিচিত লোকের নাম, গ্রামের নাম, অতি অল্প দিনের জানা ঘটনাও ভুলে যায়। মন খুব দুর্বল হয়ে যায়, সে কারণে রোগী নিজেই আশা ভরসা শূন্য হয়ে পড়ে। ঘুম কম হয়, ঘুম হলে রোগী সুস্থ বোধ করে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ফেরাম্পাস। আপনারা বাসায় পড়বেন এবং পরবর্তী ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, যেন আমরা ক্লিয়ার হতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় নেই, নাকি আজকে কি কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ম্যাম, আমার একটা প্রশ্ন হলো যে মানে একসাথে যদি আমরা হোমিওপ্যাথিক মেডিসিন আর আপনার ফ্রাম্পস দেই তাহলে কি মানে কোনো সমস্যা হবে? একসাথে আমরা মানে যদি আবার মানে একসাথে বলতে কি আমি মনে করেন যে হোমিওপ্যাথিক মেডিসিনও মানে লক্ষণ ভিত্তিক একটা দিলাম। আবার হ্যাঁ, ফেরাম্পসও আমি একটা দিলাম। এতে কি